বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। শুরুতেই সরকারি দেবেন্দ্র কলেজে একাদশ শ্রেণীতে 2020-21 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন এবং অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোভিড-19 মহামারীর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই বন্ধের সময় তোমাদের পড়াশোনায় যেন কোনোরূপ সমস্যা সৃষ্টি না হয়, সেই দিক বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে ও সরকারি দেবেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন স্যারের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। এবং আজকের আলোচ্য বিষয় থাকবে অ্যাকাউন্টস বা হিসাব। আজকে আমরা শিখব হিসাব কি, হিসাবের শ্রেণী বিভাগ। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জানব হিসাব। সমজাতীয় লেনদেনকে যথাযথ শিরোনামের অধীনে সুনির্দিষ্ট ছক অনুযায়ী সাজিয়ে লেখাকেই হিসাব বলে। একটু ভিন্নভাবে বললে বলা যায় যে হিসাব হলো একটি রেকর্ড বা দলিল, যেখানে কোনো বিশেষ সম্পত্তি, দায় বা মালিকানা সত্ত্বের উপাদান ভিত্তিক হ্রাস বৃদ্ধিসমূহ লেখা হয়। এখন আমরা জানব হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশনস অফ অ্যাকাউন্টস। হিসাবের শ্রেণী বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়। এক, সনাতন পদ্ধতি, অর্থাৎ ট্র্যাডিশনাল মেথড। দুই, আধুনিক পদ্ধতি, অর্থাৎ মডার্ন মেথড। প্রথমে আমরা জানব সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি অনুসারে হিসাব তিন প্রকার, যথা: এক, ব্যক্তিবাচক হিসাব। দুই, সম্পত্তিবাচক হিসাব। তিন, নামিক হিসাব। সংক্ষিপ্ত বিশ্লেষণ। ব্যক্তিবাচক হিসাব। সুবিধা গ্রহণকারী, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সুবিধা গ্রহণ করলে ডেবিট, অন্যদিকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সুবিধা প্রদান করে তাহলে ক্রেডিট হবে। চলো একটি উদাহরণের মধ্যে দিয়ে জেনে নিই। মিস্টার ফরিদ কর্তৃক 2000 টাকা সোনালী ব্যাংকে জমা দেন। এখানে দুইটি বিষয় জড়িত, একটি হচ্ছে মিস্টার ফরিদ আর একটি হচ্ছে সোনালী ব্যাংক। অর্থাৎ একটা পক্ষ সুবিধা গ্রহণ করছে আর একটা পক্ষ সুবিধা প্রদান করছে। এখানে দেখা যাচ্ছে যে মিস্টার ফরিদ সুবিধা প্রদান করেছে। কাকে প্রদান করেছে? সোনালী ব্যাংককে। সোনালী ব্যাংকে সুবিধা প্রদান করেছে বিধায় সোনালী ব্যাংক হিসাব ডেবিট এবং ফরিদ হিসাব ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। চলো একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। নগদ 5000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো। এর জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লক্ষ্য করবে যে এখানে দুইটি বিষয় আছে, একটি নগদ আর একটা হচ্ছে আসবাবপত্র। অর্থাৎ নগদ এখানে সম্পদ, আসবাবপত্র সম্পদ। আমরা জানি সম্পত্তি যদি বেড়ে যায় তাহলে হয় ডেবিট এবং সম্পত্তি যদি কমে যায় তাহলে ক্রেডিট। এখানে আমরা দেখতেছি যে আসবাবপত্র নামক সম্পত্তিটা বেড়ে গেছে, এই জন্য আসবাবপত্রটা
ডেবিট হয়েছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে এই আসবাবপত্র ক্রয়ের জন্য নগদ টাকা কমে গেছে, অর্থাৎ নগদ সম্পত্তি কমে গেছে। তাহলে আমরা লক্ষ্য করতেছি একদিকে আমার সম্পত্তি বেড়েছে আর একদিকে সম্পত্তি কমেছে, অর্থাৎ যে সম্পত্তিটা বাড়ছে সেটা ডেবিট, অর্থাৎ আসবাবপত্র ডেবিট, এবং যে সম্পত্তিটা কমে গেছে সেটা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে নামিক হিসাব। যাবতীয় আয় ব্যয়বাচক হিসাবকেই নামিক হিসাব বলা হয়, অর্থাৎ নামিক হিসাবের আর একটা নাম হচ্ছে আয় ব্যয় হিসাব। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং যদি কোনো প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। অন্যদিকে যদি কোনো প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, এবং যদি কোনো প্রতিষ্ঠানের আয় হ্রাস পায় তাহলে হবে ডেবিট। চলো এখানে দুইটি উদাহরণ দিয়েছি, দুইটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিব। উদাহরণ 1, অফিসের ভাড়া প্রদান 5,000 টাকা। এখানেও দুইটি বিষয় জড়িত, একটি হচ্ছে ভাড়া, আরেকটি হচ্ছে ভাড়া প্রদান করেছি, যেহেতু এখানে নগদ টাকাও আছে, এখানে নগদ সম্পর্কিত টাকা আছে এখানে। তো ভাড়া হচ্ছে খরচ, তো এখানে খরচটা বেড়ে গেছে, এই জন্য ভাড়া হিসাব ডেবিট। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আরেকটি বিষয় এখানে যে এই ভাড়া বাবদ নগদ টাকা চলে গেছে, অর্থাৎ নগদ মানে আমার সম্পত্তি কমে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর উদাহরণ, বিনিয়োগ ও সুদ প্রাপ্তি 300 টাকা। এখানেও ঠিক একই রকম, যে দেখা যাক যে সুদ প্রাপ্তি, সুদ বাবদ আমি কী পেয়েছি, নগদ টাকা পাইছি, অর্থাৎ নগদ টাকা বেড়ে গেছে, এই জন্য সম্পত্তি বেড়ে গেছে। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য নগদ ডেবিট। আর বিনিয়োগের সুদ হচ্ছে আমার আয়, আমরা জানি যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য এর জাবেদা দাঁড়াইছে যে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখন আমরা জানবো আধুনিক পদ্ধতি বা মডার্ন মেথড। আধুনিক পদ্ধতি অনুসারে হিসাব 6 প্রকার। এখানে উল্লেখ্য কেউ কেউ আধুনিক পদ্ধতি অনুসারে হিসাবকে 5 ভাগেও ভাগ করেছেন, আবার কেউ কেউ 4 ভাগেও ভাগ করেছেন। নিম্নে 6 প্রকারের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আলোচনা করছি। 1, সম্পদ হিসাব। 2, দায় হিসাব। 3, আয় হিসাব। 4, ব্যয় হিসাব। 5, মূলধন হিসাব। 6, উত্তোলন হিসাব। সংক্ষিপ্ত আলোচনা। সম্পদ হিসাব, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং যদি সম্পদ হ্রাস পায় তাহলে ক্রেডিট। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। নগদ 2,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো। এর জাবেদা দাঁড়াবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লক্ষ্য করবে যে নগদ 2,000 টাকা, এখানে নগদ এবং যন্ত্রপাতি দুইটি বিষয় এখানে জড়িত। তো আমি দেখতেছি যে এখানে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতি একটা সম্পদ, নগদ এখানে সম্পদ, অর্থাৎ যন্ত্রপাতি সম্পদ, এই সম্পদটা বেড়ে গেছে প্রতিষ্ঠানে, এই বৃদ্ধি পেয়েছে বিধায়, সম্পদ বৃদ্ধি পেয়েছে বিধায় যন্ত্রপাতি হিসাব ডেবিট। অন্যদিকে দেখতেছি যে এই যন্ত্রপাতি ক্রয় করার জন্য ওই প্রতিষ্ঠানের নগদ টাকা, অর্থাৎ সম্পদ কিছু চলে গেছে, অর্থাৎ সম্পত্তি কিছু হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। দায় হিসাব, যদি কোনো প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, এবং যদি কোনো প্রতিষ্ঠানের দায় হ্রাস পায় তাহলে ডেবিট হয়। চলো একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। ধারে পণ্য ক্রয় 500 টাকা। এখানেও ঠিক দুইটি বিষয় জড়িত, অর্থাৎ এখানে পণ্য ক্রয়, অর্থাৎ ক্রয় আমি করেছি এবং ধারে করেছি। ধারে ক্রয় করার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পাওনাদারের সৃষ্টি হয়েছে। পাওনাদার, আমরা জানি পাওনাদার হচ্ছে দায়, অর্থাৎ আমি ক্রয় করেছি, ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছি বিধায় এখানে ক্রয় ডেবিট। আর পাওনাদার, আমি যেহেতু ধারে ক্রয় করেছি, ধারে ক্রয় করার পরে বা ধারে ক্রয় করার প্রেক্ষিতে একটি পাওনাদারের সৃষ্টি হয়েছে। পাওনাদার হচ্ছে একটি চলতি দায়, আমরা জানি। তো এখানে দায় বৃদ্ধি পেয়েছে বিধায় পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ জাবেদা দাঁড়ালে এরকম যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আয় হিসাব, যদি কোনো প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, এবং যদি কোনো প্রতিষ্ঠানের আয় হ্রাস পায় তাহলে হবে ডেবিট। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। কমিশন প্রাপ্তি 200 টাকা। আচ্ছা, এর কমিশন প্রাপ্তি বাবদ আমি কী পেয়েছি, নগদ টাকা। তাহলে আমি দেখা যাচ্ছে যে এখানে নগদ টাকা আমার বেড়ে গিয়েছে, এবং
প্রাপ্ত কমিশনটা হচ্ছে আমার আয়, অর্থাৎ আয়টা আমার বৃদ্ধি পেয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য এর জাবেদা দাঁড়াবে নগদান হিসাব ডেবিট এবং প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। ব্যয় হিসাব, যদি কোনো প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং যদি কোনো প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। কর্মচারীদের বেতন প্রদান 1000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান, এখানে বেতন হচ্ছে খরচ, এই খরচ বাবদ আমার কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। প্রদান মানে চলে গেছে, নগদ টাকা চলে গেছে। অর্থাৎ আমি এখানে দুইটা বিষয় জড়িত, অর্থাৎ এখানে একটা বিষয় জড়িত বেতন, বেতন মানে খরচ, আর একটা বিষয় হচ্ছে নগদ টাকা চলে গেছে। এই নগদ মানে সম্পদ। অর্থাৎ আমি এখানে লক্ষ্য করব যে আমার এখানে খরচ বৃদ্ধি পেয়েছে। কী খরচ বৃদ্ধি পেয়েছে? বেতন বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে। এই জন্য বেতন হিসাব ডেবিট, আর নগদ নামক যে আমার সম্পত্তি ছিল এই সম্পত্তিটা আমার কমে গেছে। আমরা জানি সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। এর জাবেদা দাঁড়াবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। চলো একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। নগদ 20,000 টাকা নিয়ে কারবার শুরু করা হলো। এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিভাবে হলো? আমরা জানি প্রতিষ্ঠান এবং মালিক পৃথক সত্তার অধিকারী। এখানে দেখা যাচ্ছে যে মালিক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ করেছে নগদ টাকা, তাহলে দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ। অর্থাৎ মালিক ক্যাপিটাল এনেছে, মূলধন এনেছে, মূলধন বাবদ আমার নগদ টাকা যেমন বেড়ে গেছে, সম্পদ অর্থাৎ নগদ টাকা সম্পদ যেমন বেড়ে গেছে, অন্যদিকে এই প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ, এই জন্য দায়টাও বেড়ে গেছে। এই জন্য মূলধন হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ডেবিট হয়। উত্তোলন হিসাব, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। চলো একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। নিজ প্রয়োজনীয় উত্তোলন 3000 টাকা। এর জাবেদা দাঁড়াবে যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লক্ষ্য করতেছি আমরা যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি নিজ প্রয়োজনে উত্তোলন করেছে। নিজ প্রয়োজনে যদি উত্তোলন করে, উত্তোলন হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উত্তোলন করার প্রেক্ষিতে তার নগদ টাকা অর্থাৎ নগদ সম্পত্তি কমে গিয়েছে। এই জন্য নগদ সম্পত্তি কমে গেছে, আর একটা সম্পত্তি বেড়ে গেছে, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে দুইটি বিষয় জানলাম, অর্থাৎ হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ, এই দুইটি বিষয় হিসাব বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি মনে করি হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ হলো ফাউন্ডেশন। অর্থাৎ কোনো বিল্ডিং করার জন্য যেমন ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি এই হিসাব বিজ্ঞানের জন্য ফাউন্ডেশনটা খুবই জরুরি। অর্থাৎ তোমাকে হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ খুব ভালোভাবে শিখতে হবে। তুমি যদি এই হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ না বুঝো, তাহলে পুরো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় তোমার কাছে ধোঁয়াশা মনে হবে। অর্থাৎ তুমি যদি হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব যদি তুমি ভালোভাবে শিখো, তাহলে তুমি খুব সহজেই জাবেদা, খতিয়ান, রেমিল, চূড়ান্ত হিসাব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী সব কিছুই বুঝতে পারবে। হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ আমরা খুব ভালোভাবে শিখে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।